পৃষ্ঠা 91। জলগণ্ডূষ। আমার কলিকাতা দর্শন। প্রায় 50 বৎসর পূর্বের কথা। আমি কলিকাতায় আসিয়াছিলাম ঘর ছাওয়ানো করগেট টিন কিনিতে। সেই আমার প্রথম কলিকাতা দর্শন। সন 1310 সালের 30 চৈত্র আগুন লাগিয়া আমাদের ঘর দুয়ার পুড়িয়া গেল। বিবাদবশত একজন আগুন লাগাইয়া দিয়াছিল। 2 বৎসর বয়সে পিতৃদেবকে এবং 7 বৎসর বয়সে মাতা ঠাকুরানীকে হারাইয়াছিলাম। একাধারে জনক জননী রূপে যে মাসিমাতা আমাদিগকে প্রতিপালন করিতেছিলেন, এই বিপদে তিনি দিশাহারা হইয়া পড়িলেন। তখনকার দিনে ডাকাতের এমন সর্বনাশা উপদ্রব ছিল না, তবে ছিচকে চোরের ভয় ছিল। আমাদের দুটি ভাইকে লইয়া মাসিমাতা খুব ভয়ে ভয়ে দিন কাটাইতেন, কারণ তাহার হাতে কিছু নগদ টাকা ছিল। তিনি বিপদে আপদে লোককে ধার দিতেন, বেশি টাকা হইলে গহনা বন্ধক রাখিতেন। তাহাদের পূর্বপুরুষের সঞ্চিত কিছু গহনাপত্র ছিল। রোজ রাত্রে শুইবার সময় তিনি কুলদেবতা শ্রী মদন গোপাল ও শ্রী রাধা রানীকে স্মরণ করিতেন এবং একটি ছড়া আবৃত্তি করিতেন। ঠাকুর প্রণাম করিয়া এই ছড়া আমাদিগকেও আবৃত্তি করিতে হইত। চোর চাপাটি বাঁশের পাতা, আসবে চোর কাটবো মাথা, হুটুর মুটুর লোটা কান, শিং নড়বড় বোকা দাড়ি, পাহারা দেন আমাদের বাড়ি, আম শিমের অম্বল, কাঠ শিমের ঝোল, চোর ডাকাত পড়ল শহর বর্ধমানের কোল, কাছিমের খোলা দুয়ারে, চোর পালালো শহরে, কাছিম কাছিম কাছিম। কিন্তু এত করিয়াও তিনি নিশ্চিন্ত হইতে পারিতেন না। মাটির কোঠা ঘরের উপরে রাশিকৃত নূতন হাঁড়ি মালসার মধ্যে নগদ টাকা, গহনাপত্র, আবশ্যকীয় দলিল আদি, এমনকি আমাদের 2 ভাইয়ের কোষ্ঠী 2খানাও তিনি লুকাইয়া রাখিয়াছিলেন। সে সমস্তই পুড়িয়া গেল, রূপার টাকা তাল পাকাইয়া গেল, গহনাগুলি সোনায় রূপায় মিশিয়া গেল, কতক ছাই হইয়া গেল। আমার মাতুল বংশের সঞ্চয়, হাতের লেখা প্রায় 200খানি পুঁথি আগুনের মুখে চিরতরে লুপ্ত হইয়া গেল। 2টি গোলায় ধান ছিল, যেটিতে আধা আধি ছিল সেটা ছিল স্বরের তৈরি হামার, হয়াকার ময়াকার বয়শূন্য র। তাহার চিহ্ন পর্যন্ত রহিল না। যেটি পরিপূর্ণ ছিল সেটা বাঁশের তৈরি বাসার, বয়াকার দন্তে শয়াকার বয়শূন্য র। তাহার অর্ধেক পুড়িল, অর্ধেক বাঁচিল। এই পোড়া ধানের চালের ভাতে এমন একটা পোড়া পোড়া গন্ধ উঠিত, খাইতে কষ্ট হইত। অগ্রহায়ণ মাস পর্যন্ত আমরা এই ভাত খাইয়াছিলাম, কারণ নবান্ন না গেলে নূতন চালের ভাত খাইতে নাই। পৃষ্ঠা 92। বৎসরটা ছিল অজন্মার বৎসর। খড়ের কাহন ছিল 18 টাকা, 20 টাকা। দুমকা হইতে খড় আনাইতে হইয়াছিল। চুরির ভয়ে অনেকগুলি খড় মাসিমাতা একখানি ঘরের কোঠায় বোঝাই করিয়া রাখিয়াছিলেন। এই ঘরে অর্জুন কাঠের কড়ি ছিল, কিন্তু কোনো কাঠের পাটা, তক্তা বা বাঁশ বা স্বর তালবস্য বয়শূন্যর বিছানো ছিল না। সাধারণত এইরূপ কোনো আচ্ছাদনের উপর মাটি লেপিয়া আমাদের কোঠা তৈরি হয়। ঘর ছাউনের খড় চাই 4টি বলদ ও 20-22টি গাই গরুর খাবার চাই। সুতরাং অনেক খড় কিনিতে হইয়াছিল। অবশ্য একালের তুলনায় 18 টাকা কাহন কিছুই না, কারণ গত বৎসর 100 টাকা কাহন খড় বিকাইয়াছে। এবৎসরও আমাদের গ্রামাঞ্চলের খড়ের দর প্রতি কাহন 64 টাকা। কিন্তু আমি বলিতেছি 60 বৎসরের পূর্বের কথা। মাসিমাতা কিন্তু টাকা ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতিয়া রাখিয়াছিলেন। সুতরাং কোনো রকমে ঘর দুয়ার মেরামত হইল। সে বৎসর বড় কষ্টেই কাটিয়াছিল। মাসিমাতা পরলোক গমন করিলেন। আমার এমন দুর্ভাগ্য যে তাহার অন্তিম সময়ে আমি উপস্থিত থাকিতে পারি নাই। তিনি আমাকে এক শিষ্য বাড়ি পাঠাইয়া দিয়াছিলেন। তাহার কোথায় কি আছে সব কথাই আমার জ্যেষ্ঠ সহোদরকে বলিয়া গিয়াছিলেন। ত্রিপক্ষে
তাহার শ্রাদ্ধ কার্য নির্বাহিত হইল। 9টি গ্রামের ব্রাহ্মণ এবং গ্রামের শূদ্রগণের স্ত্রী পুরুষ ও তথাকথিত ইতর হাড়ি মুচি ডোম বাগদিগণের স্ত্রী পুরুষ সকলকে খাওয়ানো হইয়াছিল। মনে আছে, হাড়ি মুচি বাগদি ডোমদের জন্য 12 6 মণ চাউল রান্না করিতে হয়। গ্রামে কয়েক ঘর মুসলমান ছিল, ইহাদের লুচি খাওয়াইতে হইয়াছিল। ব্রাহ্মণগণ একদিন লুচি ও দ্বিতীয় দিন অন্ন ভোজন করিয়াছিলেন। তখনকার দিনে ভালো ঘিয়ের দর ছিল 25 হইতে 30 টাকা মণ। যে কোনো বাড়িতে লুচি ভাজিলে সারা গ্রামে সুগন্ধ ছড়াইয়া পড়িত। রসগোল্লা সেট ছিল 4 আনা, খাঁটি সরিষার তেল ছিল টাকায় 4 সের। মাছ কিনিতে হয় নাই, নিজেদের পুকুরেই পাওয়া গিয়াছিল। তরকারিপত্র খুব সস্তা ছিল। ভালো কীর্তন দলের, যেমন গণেশ দাস, অবধূত বন্দ্যোপাধ্যায়, দক্ষিণা ছিল 100 টাকা। এই জন্য একদল ছোটোখাটো কীর্তনিয়া পায়র গ্রামের অক্ষয় দাসকে আনা হইয়াছিল। শ্রাদ্ধ শান্তি চুকিয়া গেল, এইবার ঘরের দিকে নজর পড়িল। পোড়া ঘর ভালো মেরামত হয় নাই, ঘর বলিতে একখানি ব্যবহারযোগ্য। মাতামহদের বৃহৎ গোষ্ঠী নানা ভাগে বিভক্ত হওয়ায় বাড়ির আয়তন ছিল অত্যন্ত সংকীর্ণ। পরে আমার পিতা ঠাকুর অপরের নিকট সংলগ্ন বাস্তুর অংশ খরিদ করিয়াছিলেন, কিন্তু অকালে লোকান্তরিত হওয়ায় তিনি বাড়ি ঘর গুছাইবার অবসর পান নাই। বড় ঘরটা ছিল খাপছড়া জায়গায়, উঠান প্রায় ছিল না। বৃহদাকার ঘর, নিচে যেমন পিঁড়ে এবং মেঝে, উপরেও তেমনই পিঁড়ে এবং মেটে কোঠা। ঘরটার দেওয়ালের প্রস্থ নিচে 2.5 হাত, উপরে 1.5 হাত। এই ঘরটা ভাঙিয়া ফেলিলে এবং দক্ষিণ দুয়ারি ঘর করিলে 2 ভাইয়ের থাকার সুবিধা হয় এবং অনেকটা উঠানও পাওয়া যায়। আমাদের 2 ভাইয়েরই বিবাহ হইয়াছিল, সুতরাং 5 জনের পরামর্শে এই ব্যয়সাধ্য কার্যে লাগিয়া গেলাম। দক্ষিণ দুয়ারি যে 2খানি ঘর আগুন লাগিয়া ভগ্নদশায় ছিল, সেই 2টিকে জুড়িয়া 30-32 হাত লম্বা একখানা ঘর আরম্ভ করা গেল। পৃষ্ঠা 93। মাঠ হইতে মাটি আনা, সেই মাটি ভিজাইয়া ছাঁটিয়া মারিয়া দলা পাকাইয়া তাহা হইতে দেওয়াল তোলা, চালের কাঠামোর জন্য কাঠ ও তালের কড়ি, কড়ি কাঠের জন্য মজবুত কাঠ জোগাড় করা, তাহার পর চাল তৈয়ার, ছুতার মিস্ত্রি ও অন্যান্য মজুরের সাহায্যে এই সমস্ত কাজ যখন শেষ হইল, তখন স্থির হইল যে আর খড় নয়, টিন কিনিয়া ঘর ছাওয়াইতে হইবে। কলিকাতায় টিন সস্তা, অতএব কলিকাতায় যাওয়া দরকার। এই সময় একটা কথা উঠিল, কলিকাতা যাইবে কে, আমি না জ্যেষ্ঠ সহোদর? কেহ কেহ দয়া করিয়া আমার পক্ষ সমর্থন করায় সাব্যস্ত হইয়া গেল যে টিন কিনিতে কলিকাতা আমিই যাইব। আমার তখন আর বয়স কত, সুতরাং একজন মুরব্বী চাই। কলিকাতা হেন স্থান, তাই টাকা কড়ির ব্যাপার, সুতরাং রসিকলাল চৌধুরী তখন গ্রামের মাতব্বর ব্যক্তি। তিনি পূর্ব হইতেই আমাদের দেখাশোনা করিতেন। বিনিময়ে মাসিমাতা তাহার প্রয়োজন মতো ধান ও টাকা কর্য দিতেন এবং তাহার কোনো সুদ লইতেন না। আমাদের সময়েও এই সম্বন্ধ বজায় ছিল। তিনি কলিকাতা যাত্রায় আমার সঙ্গী হইতে সম্মত হইলেন, কিন্তু কলিকাতার বিষয় তিনিও ওয়াকিবহাল নহেন। অতএব তিনি আর একজন মুরব্বী পাকড়াও করিলেন, তাহার মধ্যম ভাইয়ের শ্যালক পুরন্দরপুর নিবাসী পুলিন বিহারী সাহাকে। পুলিন বিহারীর একটি চাল ডাল লবণ মশলার দোকান ছিল। তিনি মালকিনিতে কলিকাতা বড়বাজারে যাতায়াত করিতেন। বীরভূমে যোগীন্দ্র রায় এক বস্ত্রে কলিকাতায় আসিয়া একটি মশলার গদির মালিক হইয়াছিলেন। তিনি বীরভূমের লোককে বিশেষ সাহায্য করিতেন। পুলিন বিহারীকে যোগীন্দ্র রায় বড়বাজারে পরিচিত করিয়া দেন। পুলিন বিহারী হাওড়া রামকৃষ্ণপুরে চাউলও বিক্রি করিয়া আসিতেন, সুতরাং কলিকাতা তাহার জানা জায়গা। আমরা কুড়মিঠা হইতে পুরন্দরপুর তথা হইতে আমোদপুরে আসিয়া কলিকাতা ট্রেন ধরিলাম। পুলিন বিহারী আমাদিগকে কলিকাতায় বড়বাজারে তাহার মহাজনের গদিতে আনিয়া তুলিলেন। প্রথম দিন 3 জনেই খাইতে গেলাম একটি বিশুদ্ধ হিন্দু হোটেলে।
দেখিলাম দুইটি বৃহদাকার মাটির গামলা, একটা গামলার উচ্ছিষ্ট বাসনগুলি মাটিতে মাজিয়া ডুবাইয়া অপরটিতে ধুইয়া লইল। ঠাকুর সেই বাসনেই আমাদের ভাত বাড়িয়া দিলেন। উক্ত ঝি নাম্নী মহিলাটি আমাকে পানীয় জল দিয়া গেলেন। আবার তিনি আমার ও আমার সুঁড়ি জাতীয় সহযাত্রী দুইজনের উচ্ছিষ্ট বাসন তুলিয়া লইয়া উচ্ছিষ্ট স্থানে একটি মুক্তিলতা বুলাইয়া দিলেন। মনটা ভয়ানক খারাপ হইয়া গেল। এ কোথায় ভাত খাইলাম, কাহার হাতের পানীয় জল? পুলিন বিহারীকে মনের কথা জানাইলাম। পরদিন সে মহাজনের গদিতেই আমার খাওয়ার ব্যবস্থা করিয়া দিল। খাইতে গিয়া দেখিলাম আসন পাতা এবং জলের গেলাস সাজানো আছে। মহাজন বাড়ির ঝিটি গত রাত্রে পুলিন বিহারীদের থালা বাসন পরিষ্কার করিয়াছিল, তাই খাইয়া উঠিয়া তাহার দেওয়া জলে মুখ না ধুইয়া কলের জলে হাত মুখ ধুইতে গেলাম। চতুরিনীর ব্যাপারটি বুঝিতে বিলম্ব হইল না। সে সমস্ত কাজ ফেলিয়া আমার নিকটে আসিয়া বলিল, ঠাকুরমশাই, জলটা কার দেওয়া খেয়ে এলেন? পৃষ্ঠা 94। টিন কেনা এবং হাওড়ায় বুক করিবার ব্যবস্থা হইল। টিন আমোদপুর স্টেশনে গিয়া পৌঁছিবে। ডাকযোগে রসিদ পাইয়া আমরা ছাড়াইয়া লইব। এইবার সব দেখিবার পালা। কালীঘাটে গিয়া পূজা দিয়া আসিলাম। থিয়েটার দেখা হইল না। রসিকলাল বলিল, কেল্লাটা একবার দেখিলেই হয়। পুলিন বিহারী বলিল, সে আর বেশি কথা কি, তোমাদিগকে কেল্লা দেখাইয়া আমি রামকৃষ্ণপুর যাইব। আমরা কেল্লা দেখিতে বাহির হইলাম। সকাল তখন 8টা। পুলিন বিহারীর বগলে খাতাপত্র। কেল্লার মধ্যে অগ্রসর হইলাম। দুই পাশে গোড়া মুচিরা জুতা তৈরি করিতেছে। অকস্মাৎ এক সিপাহী আসিয়া আমাদিগকে পাকড়াও করিল। 3 জনকেই ধরিয়া লইয়া চলিল। পথে পথে অনেক দূর লইয়া গিয়া আমাদিগকে এক গাছতলায় বসাইয়া দিয়া সে সামনের একটা ব্যারাকে গিয়া ঢুকিল। কিছুক্ষণ পরে সিপাহীর সঙ্গে বাহির হইয়া আসিল এক লম্বা চওড়া জোয়ান, ইয়া গালপাট্টা, গোঁফেরই বা বাহার কত। খালি গা, পৈতেটা বেশ মোটা এবং সাদা, কপালে চন্দনের ফোঁটা। বোধ হয় পূজা করিতে করিতে উঠিয়া আসিয়াছেন। আমাদিগকে দেখিলেন এবং হিন্দিতে শুনাইলেন যে আমরা কেল্লার নকশা লইতে আসিয়াছি। তিনি পুলিনের খাতা কয়খানা কাড়িয়া লইয়া চলিয়া গেলেন। পুনরায় যখন তাহার দর্শন পাইলাম তখন বেলা 1টা। এদিকে গাছতলায় আমার উপরে সমানে তিরস্কার বর্ষিত হইতেছিল, যেন আমি কেল্লা দেখিবার জন্য জেদ করিয়াই এক বিভ্রাট বাধাইয়াছি। যাহা হোক, অনেক কাকুতি মিনতির পর 12টি টাকা জরিমানা দিয়ে আমরা অব্যাহতি পাইলাম। টিনের বান্ডিল খরিদ হইয়াছিল 19 টাকা দরে। নানান খরচের গোলযোগ মিটাইবার জন্য তাহার দর লেখা হইল 21 টাকা। হিসাবটা আমার জ্যেষ্ঠ সহোদরকে দেখাইতে হইয়াছিল। বলা বাহুল্য, ওই দিন অন্ন জুটে নাই। পরদিন সঙ্গী 2 জন রামকৃষ্ণপুরে গেলেন। আমি অন্নাহার ত্যাগ করিয়া মিষ্টান্ন খাইয়া কাটাইতেছি। উদ্দেশ্য বাড়ি গিয়া অভক্ষ ভক্ষণের একটা প্রায়শ্চিত্ত করিব। বাড়ি ফিরিয়া যথাশাস্ত্র প্রায়শ্চিত্ত করিয়াছিলাম। হায়রে অদৃষ্ট, তখন কি জানিতাম ইহা অপেক্ষা ও বিড়ম্বনা কপালে লেখা আছে। তখন কি জানিতাম জীবনে নরক দর্শনও করিতে হইবে। আমার জীবনে এই একটা মজা দেখিলাম, যাহাকে ঘৃণা করিয়াছি, যে বস্তুকে ঘৃণা করিয়াছি, শ্রী ভগবান সেই ঘৃণ্য ব্যক্তির সাহচর্যই আমাকে দান করিয়াছেন। সেই ঘৃণ্য বস্তু আমার সর্বাঙ্গে মাখাইয়া দিয়াছেন। ঘটনাচক্র ঘৃণ্য ঘটনাবর্তে আমাকে নিক্ষেপ করিয়াছে। সঙ্গী 2 জন রামকৃষ্ণপুরে গিয়াছে। দুপুরে বাহিরে কিছু দূর অগ্রসর হইয়া দেখি যুগান্তর বিক্রি হইতেছে। 1 পৃষ্ঠা ছাপা। সন্ধ্যাও একখানা লইলাম। আমি বঙ্গবাসীর নিয়মিত পাঠক ছিলাম। খবর আমার অজানা ছিল না। বাড়ি আসিয়া কাগজ 2খানা অতি যত্ন করিয়া রাখিয়াছিলাম। আমি যখন হেতমপুর রাজবাটিতে বীরভূম অনুসন্ধান সমিতির কাজে ঘুরিতেছিলাম, সেই সময় খানা তল্লাশির আনাগোনায় কাগজ 2খানি এবং বন্দে মাতরম লেখা পিতলের কতকগুলি ব্যাজ আমার জ্যেষ্ঠ নষ্ট করিয়া ফেলেন। একজন বাজিকরের মেয়ের দ্বারা বন্দে মাতরম মন্ত্রটি আমি নিজের হাতে উল্কিতে লেখাইয়া লইয়াছিলাম। পৃষ্ঠা 95। সে লেখা এখনো আছে। গ্রামে ফিরিয়া যুগান্তর ও সন্ধ্যা
কয়েকদিন ধরিয়া আগাগোড়া শুনাইয়া একটি স্বদেশী দল গড়িবার চেষ্টা করিয়াছিলাম। চেষ্টা সফল হয় নাই। যুগান্তরের একটি কবিতা ছিল, আরম্ভটা এইরূপ, উদ্ধৃতি শুরু: রক্ত আমার উঠিছে নাচিয়া, রুদ্ধ ধমনী বহিয়া, জীবন আমার স্পন্দিছে আজ, মরণ চুম্ব যাচিয়া, উদ্ধৃতি শেষ। যুগান্তরের একটা লেখায় সুপারি, ঠনঠন, ইলিশের উল্লেখ ছিল। সন্ধ্যাতে একটা লেখা ছিল ভাগাভাগির ঘরকন্যা। মধ্যপন্থীদের আপোষ মতের বিরুদ্ধে ব্রহ্মবান্ধবের স্বভাবসিদ্ধ ভাষায় লেখা একটি জোরালো প্রবন্ধ। কাগজ দুইখানির জন্য আজ অনুশোচনা হয়। যুগান্তর ও সন্ধ্যা পাইয়া মনে হইয়াছিল কলিকাতা দর্শন সার্থক হইল। ভারতবর্ষ, কার্তিক 1367।